আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি, তোমরা লাইক দেবে, শেয়ার করবে। আজকে আমরা পড়ব ম্যারেজ এবং ডিসলিউশন অফ ম্যারেজ আন্ডার মুসলিম ল। মনে রাখবে যে ম্যারেজ হচ্ছে একটা ইনস্টিটিউশন এবং এটাকে আমরা বলি ইটস এ ম্যাট্রিমোনিয়াল রিলেশন। But what is the object of marriage? It's legalize the sexual activities between a male and female, and the object is for procreation of legal child or children. Promotion of love, mutual support, and creation of families, which are considered an essential unit of every society. So, just like Hinduism, Islam is also a strong advocate of marriage. However, Muslim conception of marriage differs from Hindu conception. According to his, marriage is not a mere civil contract but a sacrament. সো মুসলিম লতে আমরা ম্যারেজের যদি পারপাস বা অবজেক্ট জানতে চাই তাহলে মেইনটাই হচ্ছে এরা সেক্সুয়াল রিলেশনটাকে লিগালাইজ করে এবং সন্তান প্রক্রিয়েশনটাকে সন্তান প্রক্রিয়েশনটাও লিগালাইজ করে এবং এইটাই হচ্ছে পারপাস, অর্থাৎ হিউম্যান কাইন্ড এই যে রেস এটাকে বিদ্যমান রাখার জন্যই আসলে ম্যারেজ। তবে হিন্দু রিলিজিয়নের মতো ম্যারেজ মুসলিম রিলিজিয়নেও স্ট্রিক্টলি ফলো করা হয়, বাট অনলি ওয়ান কনসেপ্ট ইজ ডিফারেন্স ইজ দ্যাট ইজ ইন হিন্দু কেস রিলিজিয়ান ম্যারেজ ইজ এ সেক্রামেন্ট, বাট ইন কেস অফ দ্য মুসলিম রিলিজিয়ান ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট. According to many philosophers, marriage in Islam is one kind of religious duty. Everyone must marry in order to fulfill one's desires of procreation of kids legally. সো অনেক ফিলোসফার মনে করেন যে মুসলিম আইনে কিন্তু বিয়ে এটা একটা রিলিজিয়াস ডিউটি, অর্থাৎ ধর্মীয় কিন্তু দায়িত্ব। এবং ধর্মেও বলা হয়েছে এরকম করে, আমাদের হাদিসে আছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে করলো সে যেন তার কি জীবনের অর্ধেক ফরজ কাজ করে ফেললো। তার মানে কি তার লাইফের যত ফরজ কাজ আছে তার অর্ধেকটা করে ফেললো। আবার সন্ন্যাসিত্ব যেটা অন্যান্য রিলিজিয়নে অ্যাকসেপ্টেড, বাট ইন কেস অফ মুসলিম ল সন্ন্যাসিত্বকে অ্যাকসেপ্ট করা হয়নি। Muslim law has been derived from various codified and uncodified sources like Quran, Ijma, Qiyas, custom, precedents, equity, and various legislation. But there are four source, and primary source is Quran and Hadith, and there are also some schools of Muslim community and four major Sunni schools of thoughts, that is Hanafi, Hanbali, Maliki, Shafi. These four schools recognize each other's validity and they have interacted in legal debate over centuries. In India, Hanafi school of Islamic law is dominant. In case of Bangladesh যদি বলতে চাই সুন্নি স্কুলের মধ্যে হানাফি হচ্ছে ডমিন্যান্ট। এই শ্রেণীর বা এই মাহাজাবের ব্যক্তিরা বেশি বসবাস করে এবং সেই ক্ষেত্রে আমরা কি চার খলিফা আমরা মেনে নিই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আমাদের নবী এবং চার খলিফাকেও আমরা মানি, কিন্তু এক একটা মাযহাবে এক এক রকম মনে করে। যেমন শিয়ারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু হলো উত্তরাধিকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং অন্য তিন খলিফাকে তারা মানতে চায় না, লাইক দ্যাট, এরকম পার্থক্য আছে। মুসলিম বিয়ের কোন কোন জিনিসগুলো অবশ্য দরকার আর কি এসেনশিয়ালস অফ এ ভ্যালিড মুসলিম ম্যারেজ? ইট শুড necessary two parties must have the capacity to marry, and these two parties, one female and one male, and capacity to marry, that is of course the age, of course age, that is whether they are sane, insane, or like that. Proposal is up, and আমরা যেটা দেখছি acceptance, কবুল, free consent of both the parties, that is both parties should be give consent freely, not in not force marriage. A consideration, that is mohor, should be given to the bridegroom, and then no legal impediment, কোনো রকম লিগাল কোনো অসমর্থতা বা ইম্পেডিমেন্ট থাকা যাবে না এবং সাফিসিয়েন্ট উইটনেস থাকতে হবে। এই ক্ষেত্রে শিয়া সুন্নির ডিফারেন্ট রুলস আছে, সেটা বলা হচ্ছে। সো এসেনশিয়ালসের মধ্যে আমি কিন্তু বলেছি যে পার্টিজ মাস্ট বি ক্যাপাসিটি টু ম্যারি,
এই ক্ষেত্রে আমি বলেছি পার্টিস শুড বি অলসো ওয়ান ফ্রম অপোজিট সেক্স, দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল। কারণ বর্তমানে আমরা দেখতেছি পৃথিবীতে সেম সেক্স পিপল এখন বিয়ে করার পারমিশন পাচ্ছে অনেক দেশে, যেটা মুসলিম আইনে একেবারে নিষিদ্ধ। সো দেন আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ম্যারেজ। প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে ভ্যালিড বা সহি বিবাহ। When all the legal requirements are fulfilled, there are no prohibitions affecting the parties, then the marriage is correct or sahih. The prohibition can be permanent as well as temporary. In case of permanent prohibition, the marriage will be void, and if the prohibition are temporary, then we can say the marriage is irregular. সো আমরা দেখতেছি যে সকল ধরনের লিগাল রিকোয়ারমেন্টস যদি ফুলফিল করা হয় এবং কোনো রকম কোনো প্রহিবিশন না থাকে, তাহলেই সেই বিয়েটা হবে সহি বা ভ্যালিড। এবং এই ক্ষেত্রে যদি কোনো প্রহিবিশন থাকে, প্রহিবিশন দুই রকমের হতে পারে, পার্মানেন্ট হতে পারে বা টেম্পোরারি হতে পারে। পার্মানেন্ট হলে ওই বিয়েটা কিন্তু ভয়েড হবে। আর যদি এমন হয় যে টেম্পোরারি কোনো একটা প্রহিবিশন আছে, তার মানে কি প্রহিবিশনটা চলে গেলেই বা সে সমাপ্ত হয়ে গেলেই বিয়েটা ভ্যালিড হবে, সেই ক্ষেত্রে তখন ওই বিয়েটা ইরেগুলার ম্যারেজ হিসেবে বিবেচিত হবে। এখন আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ সহি ম্যারেজটা দেখব, যে সহি ম্যারেজের আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এটি অন্যান্য ধরনের ম্যারেজ থেকে, মুসলিম ম্যারেজ থেকে আলাদা। So, the Suhi marriage is a permanent and stable union which is intended to last for the rest of the party's life. It's based on mutual consent and agreement, and both parties must freely and voluntarily consent to marriage. The marriage must be conducted in accordance with the principles of Islam, which include the presence of witness, the payment of dower to the wife, and the recitation of certain formulae, দ্যাট ইজ কিছু কথা বলা, আমরা যেটা জানি যে সেখানে প্রস্তাব দেওয়া হয়, প্রস্তাব গ্রহণ, ইজাব কবুল যেটা আমরা বলছি, আবার প্রস্তাব অ্যাকসেপ্ট করে, এই ধরনের এই সার্টেন বিষয়গুলো থাকবে। সো সহি ম্যারেজটা হচ্ছে পার্মানেন্ট এবং একটা স্টেবল ইউনিয়ন, যা সারা জীবনের জন্য আসলে মুসলমানরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এখানে মিউচুয়াল কনসেন্ট থাকবে, দুই পক্ষ ফ্রিলি তাদের মতামত দেবে, সহি বিয়েতে একটা মোহরানা থাকবে এবং ম্যারেজের অন্যান্য সকল ফর্মালিটিসগুলা ফলো করা হবে। Legal requirements for the Sohi or valid marriage. So first one, a proposal made by one party and accepted by other. Marriage take place in front of witnesses. Under Sunni law, the presence of two males or one male and two females who are sane, adult and Muslim is required. Under Shia law, the presence of witness is not essential at the time of marriage. The proposal and acceptance take place in the same meeting. The parties are capable of marrying, meaning that is they should be of sound mind and at the age of puberty. According to Hedaya, the age of puberty for girls is 9 years and for boy is 12 years. And sometimes it's accepted that girls on 12, boys 15, it's different in different mazahab. So the parties are capable of giving free consent. In the case of minors or lunatic, consent of guardian or on their behalf is admissible. There should not be any legal disability, whether absolute, that is consanguinity, affinity, fosterage, or temporary, that is unlawful conjunction, polygamy, absence of proper witnesses, marriage with a woman undergoing iddat, different religion, this. সো এখানে আমরা দেখতেছি যে অবশ্যই এই সম্পর্কের মধ্যে বা যার সাথে বিয়ে হচ্ছে কোনো লিগাল ডিসাবিলিটি থাকা যাবে না। এখন এই লিগাল ডিসাবিলিটিগুলো কোনগুলো, এগুলো আমরা আবার ডিটেইলে পড়ব। তবে যেটা বলা হচ্ছে অ্যাবসোলুট ডিসাবিলিটি, দ্যাট ইজ ভাই বোন মা বাবা এই সম্পর্কে, রক্ত সম্পর্কীয় কনজানজুইনিটি, অ্যাফিনিটি মানে সম্পর্কের মাধ্যমে যেটা ফস্টারেজ, দুগ্ধ মাতা, দুগ্ধ বোন, দুগ্ধ ভাই, লাইক দ্যাট। আর যেগুলো টেম্পোরারি সেগুলো আবার কোনগুলো, পলিগামি মানে দেখা যাচ্ছে একসঙ্গে 4টার বেশি ওয়াইফ রাখা যাবে না, কেউ যদি 5টা বিয়ে করে তাহলে একটাকে তালাক দিলেই বিয়ে রেগুলার হয়ে যাবে। অ্যাবসেন্স অফ প্রপার উইটনেসেস, তাহলে সেই ক্ষেত্রে আবার উইটনেস নিয়ে সে বিয়েটাকে যদি আমরা রেগুলারাইজ করে নিই, বিয়ে রেগুলার হয়ে যাবে।
আন্ডারগোয়িং ইদ্যত অর্থাৎ ইদ্যত পালনকারী কোনো মহিলাকে যদি বিয়ে করা হয়, বা ডিফারেন্ট রিলিজিয়ানের উদাহরণ হচ্ছে যে ততক্ষণ বিয়ে ইরেগুলার, যেই মাত্র সে রিলিজিয়ান চেঞ্জ করে মুসলিম হয়ে যাবে বিয়ে রেগুলার হয়ে গেল, এরকম আর কি। সো দিজ আর দ্য লিগাল রিকোয়ারমেন্টস। সো হোয়াট আর দ্য ইফেক্ট অফ ভ্যালিড ম্যারেজ, যদি কোয়েশ্চেন করা হয় তোমাদেরকে, তো যদি একটা বিয়ে সহি হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও তো সহি হয়, ভ্যালিড হয়। তাহলে তাদের ভিতরে, তাদের মধ্যকার আর কি কোহ্যাবিটেশন, অর্থাৎ তাদের যে সেক্সুয়াল রিলেশন হাজব্যান্ড ওয়াইফ, দিস ইজ লফুল, দ্যাট ইজ নট আনলফুল অর ইললেগাল in the eye of Islam and in the eye of law both. Then the children born out of this relation, they are legitimate children. So সহি বিবাহের সন্তান যদি হয় তাহলে সেই সন্তানও লিগাল সন্তান, লেজিটিমেট চিলড্রেন, বৈধ সন্তান হয়। এবং এই বৈধ সন্তানের সুবিধা হচ্ছে তারা বাবা মার প্রপার্টি ইনহেরিট করতে পারে। Then mutual rights of inheritance between husband and wife are established. অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের যদি কোনো প্রপার্টি থাকে, সহি বিবাহের দ্বারা তারা একে অপরের প্রপার্টিতে অধিকার লাভ করে। দ্যাট ইজ টু সে আফটার দ্য ডেথ অফ হাজব্যান্ড, ওয়াইফ ইজ এন্টাইটেল টু ইনহেরিট হাজব্যান্ডস প্রপার্টি, অ্যান্ড আফটার ওয়াইফস ডেথ হাজব্যান্ড মে অলসো ইনহেরিট হার প্রপার্টিজ। Prohibited relationship for purposes of marriage is created between the husband and wife, and each of them is prohibited to marry the relations of the other within prohibited degrees. Prohibited relationship ম্যারেজ পারপাজের ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ক্রিয়েটেড হয়ে যায়, তো বলা হচ্ছে যে ইচ অফ দেম ইজ প্রহিবিটেড টু ম্যারি দ্য রিলেশন অফ দ্য আদার উইদিন প্রহিবিটেড ডিগ্রিজ। দ্যাট ইজ, অর্থাৎ বৈধ বিয়ের ফলে হাজব্যান্ড ওয়াইফ যখন হয়ে গেল, তখন হাজব্যান্ড আবার কি ওয়াইফের মাকে বিয়ে করতে পারে না, তার মানে কি তার মা তার জন্য প্রহিবিটেড হয়ে গেল। তেমনই তার ওয়াইফও কিন্তু হাজব্যান্ডের বাবাকে বিয়ে করতে পারে না, প্রহিবিটেড ডিগ্রি হয়ে যাবে, এটাই বলতেছে আর কি। The wife's right to claim dower is fully established just after the completion of marriage. ঠিক ম্যারেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ওয়াইফের অধিকার বর্তায় ডাওয়ার পাওয়ার, অর্থাৎ মোহরানা পাওয়ার। ম্যারেজ গিভস টু ওয়াইফ অলসো দ্য রাইট অফ মেনটেন্যান্স ফ্রম হার হাজব্যান্ড উইথ ইমিডিয়েট ইফেক্ট। এবং বিয়ের পরপরই ওয়াইফের যে দ্বিতীয় অধিকার, দ্যাট ইজ মেনটেন্যান্সের অধিকার, তার হাজব্যান্ডের কাছ থেকে পাওয়ার যে অধিকারটা থাকে সেটাও সে পায়। আফটার ডিসলিউশন অফ ম্যারেজ অর উইডো, ডিভোর্স ওয়াইফ ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু অবজার্ভ ইদ্যত। সহি বিয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যে যদি সহি বিয়ের ক্ষেত্রে হাজব্যান্ড মারা যায় বা ডিভোর্স হয়ে যায়, তারপরও ওয়াইফকে ইদ্যতকালীন পিরিয়ড পালন করতে হয়, ডিউরিং হুইচ শি ক্যান নট রিম্যারি। অর্থাৎ ওই সময় ওই উইডো বা ডিভোর্সড উইম্যান ক্যান নট রিম্যারি টু এনি ওয়ান। আবার আরও একটা বিষয়, ওই সময়ে কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে, অর্থাৎ এক্স হাজব্যান্ডের কাছ থেকেই সে ভরণ পোষণ পাওয়ার অধিকার লাভ করে। সো দিস অল আর দ্য এফেক্টস অফ ভ্যালিড ম্যারেজ। সুতরাং একটা যদি ভ্যালিড ম্যারেজ হয়, তোমরা দেখছো যে তার ইফেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। সেকেন্ড টাইপ অফ ম্যারেজটা হচ্ছে ভয়েড বা বাতিল বিবাহ। নামটা তো শুনেই বুঝতেছি বাতিল। সো দ্য ম্যারেজ বিইং ভয়েড অ্যাব ইনিশিও creates no rights, no legal obligation, and the children born out of such marriage are illegitimate. A marriage forbidden by the rules of blood relationship, affinity, or fosterage is void. Similarly, a marriage with wife of another or divorced wife during iddat period is also void. কনসিকুয়েন্সটা কি বলছে? দ্য কনসিকুয়েন্সেস অফ ভয়েড ম্যারেজ আর দ্যাট ডাজ নট কনফার এনি লিগাল অব্লিগেশন অর রাইটস অন বোথ অফ দ্য পার্টিজ ইনভলভ। ওয়াইফ ইজ নট ইন্টাইটেল ডাওয়ার অর মেনটেনেন্স, and any children born out of this marriage are considered illegitimate and have no right to inherit property. Thus, the parties are not required to follow legal divorce procedures and can simply separate and marry someone else without any legal formalities. সো কনসিকুয়েন্সের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভয়েড ম্যারেজের কনসিকুয়েন্সেস মারাত্মক, এবং সেই ক্ষেত্রে কোনো লিগাল দায়িত্ব কোনো কিছুই থাকে না। বাচ্চারা হয় ইললিগাল এবং তারাও বাবার প্রপার্টিতে কিন্তু শেয়ার পায় না, ওয়াইফেরও তেমন কোনো অধিকার থাকে না, এবং এখানে আমরা দেখতেছি যে কোনো লিগাল ডিভোর্স প্রসিজিওরও নাই। পার্টিজ আর নট রিকোয়ার্ড টু ফলো দ্যাট ইজ ভয়েড ম্যারেজের ক্ষেত্রে
মানে লিগাল প্রসিজিওর অনুসরণ করে তালাক দেবারও প্রয়োজন নাই, তারা সিম্পলি সেপারেট হয়ে যায় এবং সিম্পলি অন্যজনকে বিয়ে করতে পারে। কোনো ইদ্যত অমুক তমুক কোনো কিছু পালনের এখানে বিধান আমরা লক্ষ্য করছি না। সো ভয়েড ম্যারেজের আমরা টাইপস দেখলাম। এখানে আরও ডিটেইলে বলা আছে যে ইন সাচ এ ম্যারেজ নো লিগাল রাইটস অর অব্লিগেশন আর রেকগনাইজড। সো হোয়াট টাইপ অফ ম্যারেজেস আর কনসিডার্ড ভয়েড? Marriages between parties who are closely related by blood, marriages that are prohibited by reason of affinity, marriages with a foster mother or foster sister. Sunni law recognizes an exception for marriages with foster mother of one's sister or foster sister's mother, foster son's sister or foster brother's sister. Marriages with a woman who is undergoing iddat, the period of waiting after divorce or death of her husband, under Shia law. সো শিয়ালতে কিন্তু ইদ্যত পালনকালীন সময়ে বিয়েটাকে বলা হচ্ছে ভয়েড। ম্যারেজেস উইথ ফিফথ ওয়াইফ, দ্যাট ইজ মুসলিম লতে 4টা ওয়াইফ রাখা জায়েজ আছে, কিন্তু সে যদি 5 নাম্বার বিয়ে করে তাহলে এটা আবার কিন্তু ভয়েড হবে। সো আগের যে কোনো ওয়াইফ মরে যেতে হবে অথবা তালাক দিতে হবে। Marriages with someone else's wife, provided her marriage is still valid. অন্য কোনো ব্যক্তির ওয়াইফকে তুমি বিয়ে করতে পারো না, ভয়েড। কারণ তার বিয়ে যদি বিদ্যমান থাকে, বিদ্যমান থাকা অবস্থায় তাকে বিয়ে করতে পারো না, তার যদি আগের বিয়ে ভ্যালিড হয়। সো সেই ক্ষেত্রে কি হবে, তাকে তাহলে তালাক দিয়ে আগের স্বামীর সঙ্গে তালাক দিয়ে নিয়ে তারপর সেই মেয়েকে বিয়ে করা যাবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে তোমরা দেখতেছো কেসও হয়েছে তামিমা এবং নাসিরের ক্ষেত্রে। এবার 3 নাম্বার ক্যাটাগরির বা ক্লাসিফিকেশানে আমরা চলে আসলাম, আর এটা হচ্ছে ইরেগুলার বা ফাসিদ বিয়ে। ডিউ টু ল্যাক অফ সাম ফর্মালিটি, আগেই বলছি যে হয়তো বা কোনো একটা ফর্মালিটি মানে অনুসরণ করা যায়নি, অর দ্য এক্সিস্টেন্স অফ অ্যান ইম্পেডিমেন্ট হুইচ ক্যান বি রেকটিফাইড, অথবা কোনো একটা অযোগ্যতা যেটা হয়তো বা রেকটিফাই করা যাবে, এ ম্যারেজ বিকামস ইরেগুলার। However, this irregularity is not permanent in nature. বারবার বলা হচ্ছে ইরেগুলারিটি কিন্তু পার্মানেন্ট ইন নেচার নয়, কারণ পার্মানেন্ট নেচার হলেই তো সেটা ভয়েড হয়ে যাবে, অ্যান্ড ক্যান বি রিমুভড। Thus the marriage itself is not unlawful, it can be made valid once the prohibition are rectified. Marriage in such circumstances or with the following prohibitions are treated as fasid or irregular. A marriage contracted without a required number of witnesses. A marriage with women during her iddat period. A marriage with women without the consent of her guardian when such consent is considered necessary. A marriage prohibited on account of difference of religion. A marriage with a woman who is pregnant when the pregnancy was not caused by the adultery or fornication. A marriage with a fifth wife. সো এগুলো হচ্ছে ইরেগুলার ম্যারেজের উদাহরণ। এগুলো রিমুভ করা যায় এই কজগুলো, এবং রিমুভ করে নিলেই বিয়েটা আবার রেগুলার হয়ে যায়। দেন আমরা নেক্সট পড়ব মুথা ম্যারেজ। মুথা ম্যারেজ আসলে আগে এটা ভ্যালিড ছিল, বর্তমানে ভ্যালিডিটি নাই, তবে আমি তারপরও তোমাদেরকে জানাচ্ছি। মুথা ম্যারেজ লিটারালি মিনিং হচ্ছে প্লেজার ম্যারেজ। মুথা ম্যারেজ হচ্ছে একটা টেম্পোরারি অ্যাগ্রিমেন্ট থাকে একটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য, আপন হুইচ বোথ পার্টিজ আর অ্যাগ্রিড। দেয়ার ইজ নো প্রেসক্রাইব অর মিনিমাম অর ম্যাক্সিমাম টাইম লিমিট, ইট ক্যান বি ফর এ ডে, মান্থ অর এ ইয়ার। Marriage dissolve itself after the expiration of decided period. However, if no such time limit was expressed or written, the marriage will be presumed permanent. This type of marriage is seen as prostitution by the Sunni Muslim, and thus it is not approved by the Sunnis. So, আগেই বলে দিচ্ছে যে সুন্নিদের নজরে এটা ওয়ান কাইন্ড অফ প্রস্টিটিউশন, এবং এই ম্যারেজ কখনোই অ্যাকসেপ্টেড ছিল না, কারণ এটা আসলে 1 মাস 1 বছর বা 1 দিনের জন্য একটা বিয়ে, কোনো নির্ধারিত টাইম নাই, শুধুমাত্র একটা নির্ধারিত মোহরানা পরিশোধ বাবদ বিয়ে করা। জাস্ট ম্যারেজকে আসলে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এখানে, যার কারণে সুন্নিরা এটাকে ম্যারেজ হিসেবে স্বীকৃতি দেয় না।
যখন মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ যদি একদিনের জন্য বিয়ে হয় তাহলে একদিনই পরে অটোমেটিক্যালি ডিভোর্স হয়ে যাবে, সেপারেটেড হয়ে যাবে, কোনো ফর্মালিটিস নাই। However, it is considered legitimate by 12 Shia sect. সো 12 শিয়া সেক্ট দ্বারা কিন্তু ওরা এটাকে লিগালাইজ করেছে, হুইচ ইজ প্রিডমিনেন্ট ইন ইরান অ্যান্ড কনস্টিটিউটস 90% of India's Shia population. In Iran, the word Mutha is only from time to time utilized, and this practice is called Shigah. The rules of the Shigah are fixed, for that is, the contract for temporary marriage can be attracted for 1 hour to 99 years. It cannot be for an indeterminate period. This provision distinguishes Mutha from Nikah or lasting marriage, which has no time limit. However, just like in Nikah, in Shiga too, the bride must get some monetary benefit. So, মুতা ম্যারেজের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে সেখানে টাইম পিরিয়ড অবশ্যই উল্লেখ থাকবে। যেমন নর্মাল বিয়ের সাথে এখানেই এটার পার্থক্য, নর্মাল বিয়েতে এটা আজীবনের জন্য, এখানে কোনো টাইম ফিক্সড থাকে না, বাট মুতা ম্যারেজে টাইম থাকবে এবং মুতা ম্যারেজে ওয়াইফ খালি একটা কনসিডারেশন পাবে, মোহরানা পাবে। সো মুতা ম্যারেজের ক্ষেত্রে কি কোনো উইটনেসের দরকার আছে? নো উইটনেসেস আর রিকোয়ার্ড ফর মুতা. And just like in any other contract, the woman, being a party, can lay down conditions for her sexual union throughout this time limit. This can also include her daily maintenance. Her temporary husband must respect these conditions. The marriage automatically dissolves at the end of the stated period. No matter how short the duration was, the woman has to practice abstinence lasting up to 2 menstrual cycle. সো এই ক্ষেত্রে বলছে যে এই ম্যারেজ অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে, স্টেটেড পিরিয়ডটা উল্লেখ করা যেটা থাকবে সেটা শেষ হলেই। সো এই ডিউরেশন যদি একদিনের জন্য হয়, 1 ঘন্টার জন্য হয়, এটা কোনো ব্যাপার না। তবে বলছে যে তাকে আবার হ্যাজ টু প্র্যাকটিস অ্যাবস্টিনেন্স লাস্টিং আপ টু 2 menstrual cycle. সো নাও এখানে যেটা বলতেছে যে যেহেতু এখানে কোনো ইদ্যৎকালীন সময় নেই, তবে মুতা ম্যারেজের যখন সময় শেষ হয়ে যাবে, যে টার্মের জন্য বিয়ে হলো ওই টার্মটা শেষ হয়ে যাবে, তখন ওই ফিমেলকে 2 menstrual cycle পর্যন্ত ওয়েট করতে হবে আবার নিউলি সেক্সুয়াল রিলেশন করার জন্য, অর্থাৎ অন্য কোনো বিয়ে বা মুতা ম্যারেজ করার জন্য। এটা অবশ্য কেন এই বিধানটা দেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো, কারণ এখানে যদি তার কোনো চাইল্ড চলে আসে তাহলে চাইল্ডের লেজিটিমেসি বা কে পিতা সেটা ডিটারমিনেশনে কোনো প্রবলেম হয় না। ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট দ্য টেম্পোরারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ক্যান রিনিউ দ্য কন্ট্রাক্ট, বাট দ্য হাজব্যান্ড মাস্ট রিগার্ডলেস of this pay the amount of the bride. Husband has a unilateral right to revoke the marriage, mark of his superior position in the relationship. এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মুতা ম্যারেজের ক্ষেত্রে যে এই কন্ট্রাক্টকে তারা রিনিউ করতে পারে এবং হাজব্যান্ড কিন্তু তার ইচ্ছা মতো কন্ট্রাক্ট চাইলে আবার রদ করতে পারে, এর কারণ হাজব্যান্ড সুপারিয়র পজিশনে থাকে। But the woman can refuse to be intimate with him or even leave him, but in such case she must return back the amount she received from him. উইম্যানের অধিকার বলতে উইম্যানও তার সঙ্গে নাও থাকতে চাইতে পারে বা ইন্টিমেট হতে নাও চাইতে পারে। এই ক্ষেত্রে উইম্যান যদি কোনো অ্যামাউন্ট নিয়ে থাকে কনসিডারেশন হিসেবে ডাওয়ার, সেটা তাকে ফেরত দিতে হবে। Now, India is a country that has partially approved live-in relationship. However, it will still be quite difficult for the Supreme Court to constitutionally invalidate this form of marriage. In modern day era, where feminists all across the globe see this arrangement equivalent to prostitution, there are many advocates of Nikah Mutha who believe that being a contract, this arrangement is superior to live in relationship. সো ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু তারা লিভ ইন রিলেশনশিপে থাকে, আর যেহেতু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা এখনও খুবই কঠিন যে আসলে এই ম্যারেজটাকে
কনস্টিটিউশনালি ইনভ্যালিড করবে কিনা, তবে মডার্ন ফেমিনিস্টরা অ্যাক্রস দ্য গ্লোব তারা মনে করে যে মুতা ম্যারেজ এই যে লিভ ইন রিলেশনশিপ যে রয়েছে তার চাইতেও মানে ভালো স্ট্যান্ডার্ড লেভেলে আছে। Now, what are the legal requirements for a valid Mutha marriage? For a Mutha marriage to be valid under Muslim law, certain legal requirements must be made, and these include consent. Like all other form of Muslim law or Muslim marriage, in the parties of the Mutha marriage, they must have the capacity to consent to the marriage. This means that they must be of sound mind, free of coercion, and must have reached the age of puberty. Offer and acceptance. Marriage contract must be made through an offer and acceptance by the parties involved. Offer must be made by the man and acceptance must be made by the women. Mohor. Man must pay a fixed mohor of money or property to the women as a gift or dowry, and this is known as the mohor, and it is a mandatory requirement for this type of marriage. Witnesses, like in all other types of marriage, the Mutha marriage must be witnessed by 2 male witnesses or 1 male and 2 female witnesses who are of sound mind and of Muslim faith. So these are the ingredients of Mutha marriage. Characteristics of Mutha marriage. There are some specific characteristics of Mutha marriage that distinguish it from other form of marriage under Muslim law, and these includes Number 1, fixed term contract. মুতা ম্যারেজের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে এইখানে একটা কন্ট্রাকচুয়াল বিয়ে হবে এবং এটা একটা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট হবে একটা স্পেসিফাইড পিরিয়ডের জন্য, এবং এই পিরিয়ড কিন্তু বোথ পার্টিজই যারা ইনভলভ হবে তারা অ্যাগ্রি করতে হবে। নো অটোমেটিক রাইট টু ইনহেরিটেন্স। Unlike the permanent marriage, that is, the parties to a Mutha marriage do not have an automatic right to inherit from each other. No automatic custody of children. The mother does not have an automatic right to the custody of children born out of Mutha marriage. So, automatic right of inheritance এখানে হবে না, এবং চাইল্ডের কাস্টোডিও এখানে অটোমেটিক মা যেমন হয় নর্মাল ক্ষেত্রে। So, there are some criticisms and controversies surrounding Mutha marriage, and those Mutha marriage is a controversial practice that has been criticized by some Muslim scholars and human rights group. Some of criticism and controversies surrounding Mutha marriage are morality. Critics argue that temporary marriage violate the Islamic concept of morality and decency. Exploitation. Some critics argue that Mutha marriage can be a form of exploitation of vulnerable women, especially those in need of financial support. Legal status. Mutha marriage is not recognized by the Indian legal system, which means that women in Mutha marriage may not have legal protection if they face abuse or violence. So, in case of Mutha marriage, we found that morality, exploitation and legal status এই তিনটা পয়েন্টেই আসলে যথেষ্ট ক্রিটিসিজম এবং কন্ট্রোভার্সিজ আছে, এবং ইসলামিক জুরিস্ট বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তারা কিন্তু অলওয়েজ এগেনস্ট অফ মুতা ম্যারেজ। রেজিস্ট্রেশন অফ ম্যারেজ আন্ডার মুসলিম ল। Registration of marriage in Muslims is compulsory and mandatory, as a Muslim marriage is treated as a civil contract according to Section 3 of Muslim Marriage Registration Act 1981. Every marriage contracted between Muslim after the commencement of this act shall be registered as hereinafter provided within 30 days from the conclusion of Nikah ceremony. Nikah is a type of legal document in Muslim marriages which contains the essential conditions, details of the marriage. So, মুসলিম ম্যারেজ হচ্ছে বর্তমানে একেবারে কম্পালসারি করা হয়েছে রেজিস্ট্রেশন করাটা, যেহেতু এটা একটা সিভিল কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু সেকশন 3 মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1981। এই অনুযায়ী এখন ম্যারেজ নিকাহ হওয়া থেকে বলা হচ্ছে প্রত্যেক মুসলিম ম্যারেজ কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, অর্থাৎ এই আইন পাশ হওয়ার পর থেকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে উইদিন 30 days ফ্রম দ্য
কনক্লুশন অফ নিকা সেরেমনি। তার মানে তুমি কিন্তু বিয়ের অনুষ্ঠানও করতে পারো, কিন্তু সেই অনুষ্ঠান হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে নিকা নামা অবশ্যই এটা রেজিস্ট্রি করতে হয়। অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, নিকানামা contains place of marriage, full name of bridegroom and age, address, full name of bridegroom's father, whether father is alive or dead, civil condition of the bridegroom at the time of marriage, whether unmarried, widowed or divorced married, and if so, how many wives are alive, signature or thumb impression of bridegroom or vakil or guardian according as the nikah was performed in person by bridegroom or through his vakil or guardian. Full name of nikah khan, that is the person conducting nikah ceremony. Signature of the nikah khan, the person conducting nikah ceremony. Amount of dower fixed. Manner of payment of dower. Name of the witnesses, the parentage, residence and address. So these all should be included in the nikanama. Impediments of contract of marriage. Impediment of contract of marriage. So there are some legal impediments or disabilities or prohibition to make the contract of marriage. অলরেডি আমরা কিন্তু এই জিনিসগুলা জেনেছি, ওই যে কারণে বিয়েটি ভয়েড হয়, যেমন আমরা জানি যে কনজানজুইনিটি বা ফস্টারেজ, এ ধরনের যে ব্যাপারগুলো আছে, তো এটা আসলে ইম্পেডিমেন্টস হিসেবে আলোচনা করা হয়েছে এখানে, যে ম্যারেজ কন্ট্রাক্টের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো ইম্পেডিমেন্ট হিসেবে কাজ করে। ক্যাটাগরাইজ করা হয়েছে এটাকে। প্রথম, অ্যাবসোলুট প্রহিবিশন করা হয়েছে। ইট ইজ টোটালি প্রহিবিটেড কন্ট্রাক্ট অফ ম্যারেজ অ্যান্ড ইট ক্যান নট বি মেড ইন সার্কামস্টেন্সেস। সো এই ধরনের ম্যারেজ কন্ট্রাক্ট, এ ধরনের রিলেশনের সঙ্গে একেবারে নিষেধ করা হয়েছে। এটাকে আমরা বলেছি কনজানজুইনিটি। মাদার অ্যান্ড অল ফিমেল অ্যাসেন্ডেন্স, মা থেকে শুরু করে যত ফিমেল আছে উপরের দিকে, হাউসওয়াইফার, মা, নানি, নানির মা, নানির নানি, লাইক দ্যাট, ডটার অ্যান্ড হার ফিমেল ডিসেন্ডেন্স, এবং কন্যা, কন্যার কন্যা, কন্যার কন্যার কন্যা, লাইক দ্যাট, এভাবে যত নিচের দিকে যাবে, হাউসওয়াইফার, sister and her female descendants, brother's daughter, and mother or father's sisters, not her descendants, howsoever. So they are totally prohibited, এবং এগুলাকে আমরা বলছি অ্যাবসোলুট প্রহিবিশন। দেন নেক্সট আমরা আলোচনা করব টু অ্যাফিনিটি, বিকজ অফ ম্যারেজ অর নিকা, অর্থাৎ বিয়ে করার কারণে যদি কোনো নতুন সম্পর্কের সৃষ্টি হয়। সো অ্যাকর্ডিং টু হানাফি ল, adulterous relatives are also included in affinity and daughter from such women is prohibited. That is, যদি এমন হয় যে কোনো হানাফি আইন অনুযায়ী কোনো মহিলা একটা মেয়ে নিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে হচ্ছে, তখন সেই মেয়েটাও বলা হচ্ছে যে প্রহিবিটেড হয়ে যাবে। অ্যাকর্ডিং টু শিয়া ল, ইট ইজ প্রহিবিটেড অ্যাজ দ্য কনজানজুইনিটি ইজ প্রহিবিটেড। সো শিয়ালতে বলছে যে কনজানজুইনিটি যেমন প্রহিবিটেড, অ্যাফিনিটি রিলেশনশিপও তেমনই প্রহিবিটেড। মাদার ইন ল, ওয়াইফস ডটার, দ্যাট ইজ স্টেপ ডটার আমরা যেটাকে বলি, সানস ওয়াইফ অর সানস ওয়াইফ, হাউসোএভার, স্টেপ মাদার। দেন 3 নম্বরে বলা হয়েছে ফস্টারেজ। ইন সুন্নি ল, সাম রিলেটিভস আর অ্যালাউড টু মেক কন্ট্রাক্ট অফ ম্যারেজ ইন কেস অফ ফস্টারেজ অ্যান্ড দে আর অ্যাজ ফলোজ। সো সুন্নি লতে কিন্তু আবার অ্যালাউ করেছে, ঠিক আছে, সিস্টার্স, ফস্টার মাদার, ফস্টার সিস্টার্স মাদার অ্যান্ড ফস্টার্স ব্রাদার সিস্টার, অর্থাৎ ফস্টার ব্রাদার্সের বোন, ফস্টার সিস্টার্সের মা, সিস্টার্স ফস্টার মাদার। হাউ দ্য ফস্টারেজ ইজ ইস্টাবলিশড, when women feed child with her milk, দেন দ্য ফস্টারেজ ইজ ইস্টাবলিশড, অর্থাৎ দুগ্ধমাতার ফ্যামিলি, সেটা বোঝাচ্ছে। অ্যাকর্ডিং টু হানাফি স্কুল, ফিডিং ওয়ান্স ক্রিয়েটস ফস্টারেজ, অর্থাৎ ফিডিং করালেই কিন্তু ফস্টারেজ সৃষ্টি হয়ে যায়। আন্ডার শিয়া ল, 15 times or 24 hours ফিডিং ইস্টাবলিশড ফস্টারেজ। শিয়ালত আবার বলে দিয়েছে যে 24 hours যদি কেউ কাউকে ফিডিং করায়,
বা 15 বারের মতো যদি এরকম দুগ্ধ পান করায় তাহলে তার সঙ্গে তার দুগ্ধ সম্পর্কীয় রিলেশনশিপ তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলি ফস্টারেজ, এবং এই সম্পর্কের সঙ্গে বিয়ে করাটাকে প্রহিবিটেড করা হয়েছে। রিলেটিভ অর টেম্পোরারি প্রহিবিশন, it defectives a contract of marriage, but in certain circumstances it may be converted into valid contract of marriage if so rectified. এ ধরনের বিয়ে আসলে ইরেগুলার। কোন কার কার সাথে হয়? আনলফুল কনজাংশন, এ ম্যান মে নট হ্যাভ অ্যাট দ্য সেম টাইম টু ওয়াইফস who are so related to each other by consanguinity, affinity or fosterage that if either of them had been a male they could not have lawfully intermarried. As for instance, two sisters or aunt and niece, the bar of unlawful conjunction renders a marriage irregular, not void. তো বলেই দিচ্ছে যে দুই বোনকে একই সাথে, দুই আন্টি অথবা তারা সম্পর্কে নাইস, এদেরকে বিয়ে করা যাবে না একই সঙ্গে দুইজনকে। এই বিয়েটা হচ্ছে আনলফুল কনজাংশন হবে এবং এটা ভয়েড হবে না, ইরেগুলার হবে, এটা রেগুলার করা যায়। পলিগ্যামি, এ মুসলিম ম্যান ইজ অ্যালাউড টু ম্যারি আপ টু 4 women at the same time, but at the same time he is not allowed to have fifth marriage. Such fifth contract of marriage is irregular. Absence of proper witnesses, 2 male witnesses or 1 male and 2 female witnesses are necessary to confirm the contract of marriage. While marriage is contract, put the contract into irregular contract of marriage. প্রপার উইটনেসেস যদি উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে ম্যারেজ ইরেগুলার হয়ে যায়। ডিফারেন্স অফ রিলিজিয়ন, মুসলিম ক্যান নট কন্ট্রাক্ট অফ ম্যারেজ উইথ নন মুসলিম লাইক হিন্দু, আইডোলেট্রেস অর ফায়ার ওয়ার্শিপার, তাহলে এটা ডিফারেন্ট রিলিজিয়নের কারণে ইরেগুলার হবে। আবার তারা যদি মুসলিম ধর্ম গ্রহণ করে ওকে ঠিক আছে। ওয়েম্যান আন্ডারগোয়িং ইদ্দাত, a marriage with a woman before completion of her iddat is irregular. Presumption of marriage, it means that marriage which is presumed has been taken place when continuous cohabitation as couple has been proved. The man has acknowledged the paternity of the child or he has acknowledged the woman as wife unless the contrary is proved. So ম্যারেজ বলছে হুইচ ইজ প্রিজুমড হ্যাজ বিন টেকেন প্লেস, যখন কন্টিনিউয়াসলি হাজব্যান্ড ওয়াইফ একই সঙ্গে থাকে কাপল হিসেবে, এবং যদি ওই ব্যক্তি প্যাটার্নিটি অফ চাইল্ড, ওই রিলেশনশিপে যে চাইল্ড হয় তার যদি প্যাটার্নিটিকে অ্যাকসেপ্ট করে, উইম্যানকে ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করে, তাহলে অন্য কোনো কিছু যদি এখানে প্রমাণিত না হয় তাহলে ধরে নেওয়া হবে যে তাদের বিয়ে হয়েছে। এটাকেই বলছে প্রিজাম্পশন অফ ম্যারেজ। নাও ডিসলিউশন আন্ডার মুসলিম ম্যারেজ, আমরা এতক্ষণ বিয়ে দিলাম, বিয়ের যাবতীয় কিছু পড়লাম, এখন আমরা বিয়েটা ভাঙব। দেয়ার আর 2 ক্যাটাগরিজ অফ ডিভোর্স আন্ডার মুসলিম ল। ওয়ান ইজ জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল. Extrajudicial mode of divorce can further be divided into 3 subdivisions. One is by husband, by wife, by mutual agreement. So by husband আবার 3 ধরনের, তালাক, ইলা, জিহার. By wife, তালাকে তাওফিজ এবং লিয়ান. By mutual agreement, খুলা অ্যান্ড মুবারাত। তো ডিভোর্সের ক্যাটাগরি যদি এভাবে আসে তাহলে কিন্তু এগুলো সব তোমাদের ক্ষেত্রে যেটা হয় যে ডিভোর্সের হয়তো বা তালাকের প্রকারভেদ জানতে চাওয়া হয়, অথবা হাজব্যান্ড কীভাবে বিয়ে ভঙ্গ করতে পারে বা ওয়াইফ কীভাবে বিয়ে ভঙ্গ করতে পারে, অথবা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে কিভাবে ম্যারেজ ডিসলভড হয়ে যায়, এগুলো জানতে চাওয়া হয়। এ ডিভোর্স falls into two categories, তালাকি সুন্নাত. It can be further divided into 2 categories, তালাকি আহসান and তালাকি হাসান. So তালাকি আহসানটা আমরা আগে পড়ি। A single pronouncement of divorce is made during the period of tohur, that is period of purity between 2 menstrual cycle, followed by abstinence from sexual intercourse during the period of iddat. Here the divorce can be revoked at any time before the completion of iddat, thus preventing hasty and
unreasonable divorces. So তালাকি আহসান অনেকটা কিন্তু একটু গরম মাথায় বা হাসটি বলা হচ্ছে, আনরিজনেবল বলা হচ্ছে। তার মানে এখানে একটা সিঙ্গল যদি তালাক প্রনাউন্স করা হয় ওয়াইফের পিউরিটি সময়ে, দ্যাট ইজ 2টা মেনস্ট্রুয়েশন পিরিয়ডের মাঝখানে, এবং ওয়াইফের সঙ্গে যদি সেক্সুয়াল সে রিলেশনশিপ না করে, ইন্টারকোর্স যদি না করে ওই সময়ে, দেন বলছে যে এটা তালাক হয়ে যায়, তালাকে আহসান। তবে এটা যে কোনো সময় রিভোক করা যায়, ফাইনালি তালাক হওয়ার আগে যে কোনো সময় এটা প্রত্যাহার করা যায়, অর্থাৎ যে সময় ওয়াইফ ইদ্দাত পালন করছে ওই সময়ের মধ্যে এটাকে প্রত্যাহার করা যায়। আমরা এখন তালাকি আহসানের কিছু বৈশিষ্ট্য দেখছি। It is known as the best form of talaq as the name certifies the same. Talaki ahsan. The procedure followed by the husband is as follows. He has to make one pronouncement of divorce in a single sentence. Such pronouncement must be made in a purity of state. Husband must not indulge in any form of sexual intercourse during that period of chastity a Muslim woman is bound to observe after the dissolution of marriage, either by the death of her husband or by divorce. And if he does so, then it will be considered as implied revocation of talaq. It's pertinent to note that once the iddat period has expired, the divorce become irrevocable. সো যদি ইদ্যত কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তালাক অপ্রত্যাহারযোগ্য হয়ে যাবে। সো ইদ্যতকালীন সময়ে যে কোনো সময়ই এটা প্রত্যাহার করে নেওয়া যায়। When the partners have not consummated, talaki ahsan can be pronounced even if the wife is in her menstruation. সো যদি এমন হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, সেক্ষেত্রে যে কোনো সময় তালাকে আহসান অর্থাৎ প্রনাউন্স করা যায়, এবং ওয়াইফ যদি মেনস্ট্রুয়েশন সাইকেলেও থাকে তখনও তালাক প্রনাউন্স করা যায়, কোনো বাধা নেই। সো সেকেন্ড ক্যাটাগরি ইজ তালাকি হাসান। তালাকি হাসানের অ্যারাবিক মিনিং হাসান অর্থ হচ্ছে গুড। দেয়ারফর ডিভোর্স প্রনাউন্স থ্রো মুড ইজ গুড বাট lesser worth than the one pronounced is ahsan. Husband has to make 3 successive pronouncement of divorce. So Arabic meaning of hasan অর্থ হচ্ছে গুড, এবং তালাকি হাসান মুডটাকে গুড মুড বলেই বিবেচনা করা হয়, অর্থাৎ আহসানের চাইতে। ইন কেস অফ menstruating wife, such 3 pronouncements should be made in 3 consecutive tuhur, that is state of purity. অর্থাৎ ওয়াইফের ওয়াইফের 3 প্রনাউন্সমেন্ট অফ তালাক কনজিকিউটিভ তুহুর, অর্থাৎ 3টি স্টেট অফ পিওরিটি, যখন ওয়াইফ শুদ্ধ বা পবিত্র থাকবে সেই সময় প্রনাউন্স করতে হবে। ইন দ্য কেস অফ এ নন মিনস্ট্রুয়েটিং ওয়াইফ, আর যদি ওয়াইফের মিনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, যদি না থাকা অবস্থায় তালাক হয়, প্রনাউন্সমেন্ট শুড বি মেড অ্যাট 3 সাকসেসিভ ইন্টারভালস অফ 30 days। 3 মাসে 3 বার তালাক প্রনাউন্স করতে হবে। নো সেক্সুয়াল ইন্টারকোর্স শুড টেক প্লেস ডিউরিং দিস পিরিয়ডস অফ 3 প্রনাউন্সমেন্ট, এবং এই 3টা প্রনাউন্সমেন্টের ভেতরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হবে না। অ্যান্ড ইফ সাচ অ্যান অ্যাক্ট টেক্স প্লেস দেন দ্য প্রসেস অফ ডিভোর্স উইল বি রিভোকড। যদি এর মধ্যে তাদের শারীরিক সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে যায়, তাহলে তালাক রিভোকড হয়ে যাবে, প্রত্যাহার হয়ে যাবে, মানে তারা আবার হাজব্যান্ড ওয়াইফ। Talak Hasan becomes irrevocable of the 3rd pronouncement of irrespective of iddat period. So তালাক ইরেভোকেবল হয়ে যাবে 3য় প্রনাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে ইদ্যত পিরিয়ড ইরেসপেক্টিভ অফ ইদ্যত পিরিয়ড, অর্থাৎ ইদ্যত পিরিয়ড যাই হোক না কেন বা সেই সময় পর্যন্ত অপেক্ষা করা লাগুক বা না লাগুক এগুলো কিছুই বলা নাই, জাস্ট 3 প্রনাউন্সমেন্ট ফিনিশ, তালাক ইরেভোকেবল হয়ে যাবে। এখন আমরা 2 নাম্বার ক্যাটাগরির তালাকটি পড়ছি, তালাকুল বিদ্দাত। দিস ফর্ম অফ তালাক ইজ ইন্ট্রোডিউসড বাই উমাইয়াদস ইন অর্ডার টু এসকেপ ফ্রম দ্য স্ট্রিক্টনেস অফ ল। তো বলছে যে দিস ইজ এ সাইন ফুল ফ্রম তালাক, এটা সবচাইতে ঘৃণ্য তালাক। ইটস রেকগনাইজড অ্যামং দ্য হানাফিজ। সুন্নি ল রেকগনাইজেস দিস মুড অফ তালাক, দো রেকগনাইজড অ্যাজ সিনফুল, বাট দ্যাট টু। Whereas Shia and Malikis, they do not recognize this mode.
তালাকে বিদ্যৎ, যদিও এটাকে বলা হচ্ছে ঘৃণ্য তালাক বা নিকৃষ্ট তালাকের একটা ফর্ম, এটাকে সুন্নি ধর্মাবলী বা মতাবলম্বী লোকেরা ফলো করলেও শিয়া মতে যারা বিশ্বাসী বা মালিকিস তারা কিন্তু এই তালাকটিকে তালাক মনে করে না। 3 pronouncement made in a single tuhur, either in a single sentence or in separate sentence, that is talak, 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 or I divorce 3, I divorce 3, I divorce 3. This pronouncement makes talak, and this is talakul biddat. And single pronouncement clearly indicates an intention to dissolve a marriage and makes it irrevocable. এবং 3 বার প্রনাউন্স হয়ে গেলে এই তালাক প্রত্যাহার করা যায় না। It is usually pronounced as I divorce 3 irrevocably. Partners separated through triple talaq cannot remarry without the formality of the woman remarrying and marrying to another man and getting divorced from him. This process is called the nikah halala. So এই ক্ষেত্রে যখন পার্টনাররা সেপারেট হয়ে যায় তখন তারা একে অপরের মধ্যে আর রিম্যারি করতে পারে না নিকাহ হালালা করা ব্যতীত, অর্থাৎ উইম্যানকে আরেকজনের সঙ্গে বিয়ে দিয়ে তারপর তার সঙ্গে তালাক নিয়ে বিয়ে করতে হয়। In the recent judgment of Sahara Banu versus Union of India, Supreme Court of India declared that the practice of triple talaq is unconstitutional, as this form of talaq is violative of fundamental right provided under Article 14 of the Constitution of India. So, সায়ারা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা রিসেন্ট কেসে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে এভাবে ট্রিপল তালাক দেওয়াটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, কারণ এটি সংবিধানের আর্টিকেল 14কে ডিরেক্টলি ব্যাহত করে। ইন সায়রা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইন দিস কেস actually this practice of talake biddat, that is unilateral triple talak, which practically treats women like cattle in neither harmonious with modern principles of human rights and gender equality, nor an integral part of Islamic faith according to various noted scholars. Muslim women are subject to such gross practices which treats them as cattle, thereby violating their fundamental rights enshrined in Article 14, 15, 21 and 25 of the Constitution. The practice also wreak havoc to the lives of many divorced women and their children, especially those belonging to the weaker economic section of the society. There have been many cases in high courts and Supreme Court where the court invalidated the instant triple talaq. In Shamimara versus State of Uttar Pradesh, the court observed that the correct law of talaq as ordinated in Holy Quran is that there must be a reasonable cause for the divorce. The declaration of divorce must be preceded by attempts of reconciliation between husband and wife by 2 arbitrators. If the attempts fail, then only the divorce will come into effect. সো সায়রা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে ট্রিপল তালাক বা তালাকুল বিদ্যাত কিন্তু উইম্যানদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করে এবং মানে অ্যানিমেলের মতো ট্রিট করে, ক্যাটেল লাইক ট্রিটমেন্ট হয় এবং এটি টোটালি ইসলামিক ফেথের এগেনস্টে। ভ্যারিয়াস নটেড স্কলারও এর এগেনস্টে কথা বলেছেন। মুসলিম উইম্যান আসলে তাদেরকে এমনভাবে ট্রিট করা যাবে না যেটা তাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভঙ্গ করে, এবং যে ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের আর্টিকেল 14, 15 এবং 21 এবং 25-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেওয়া আছে। এই সায়রা বানু কেস ছাড়াও ইন্ডিয়ান আরও অনেক কেস রয়েছে যেখানে আসলে তালাকুল বিদ্যাতকে রেকগনাইজ করা হয়নি এবং সমালোচনাও করা হয়েছে। সেই ক্ষেত্রে শামিমারা ভার্সেস স্টেট অফ উত্তর প্রদেশে দেখো এখানে বলছে যে হোলি কোরআনে কিন্তু বলেছে যে ডিভোর্সের একটা রিজনেবল কারণ থাকবে এবং ডিভোর্সের অ্যাটেম্প্ট নিলে তাদের মধ্যে রিকনসিলিয়েশন করার চেষ্টা করবে আরবিট্রেটর 2 টাইমস। তো যদি আরবিট্রেটর ওকে ফেল করলো দেন তখন কিন্তু তারা তালাকের প্রসিডিওরে যেতে পারবে, এরকম একটা বিষয় আছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন অগস্ট 2017 declared triple talaq as unconstitutional. The Modi government introduced a bill called the Muslim Women Protection of Rights on Marriage Bill 2017 and presented in the Parliament, which was passed on 28 December 2017 by the Lok Sabha. The bill makes moment triple talaq, that is talakul biddat, in any structure, spoken,
recorded as a hard copy by electronic methods, for example email, SMS and WhatsApp, unlawful and void, with as long as 3 years of imprisonment for the husband, এবং এটাকে হাজবেন্ডের শাস্তিও দেওয়া হয়েছে 3 বছর ট্রিপল তালাক দিলে। However, one of the principal conflicts against the proposed enactment has consistently been its acknowledgement of a common offence as a cognizable and non-bailable offence, এবং এই ক্ষেত্রে আবার বলছে যে একটা আবার কনফ্লিক্টিং প্রিন্সিপাল এখানে এস্টাবলিশড হয়েছে, যে এই ইনঅ্যাক্টমেন্টে বলছে যে ট্রিপল তালাক এটা একটা অফেন্সের মধ্যে পড়বে, যেটা কগনিজেবল অফেন্স হবে এবং নন বেইলেবল অফেন্স হবে, অর্থাৎ যে এই অপরাধ করবে তার বেইল হবে না। নাও ইলা or vow of continence, the situation wherein a husband who is of sound mind and has attained the age of majority swears in the name of God that he will not have sexual intercourse with his wife and leaves her to observe iddat. He is said to make ila. If the husband resumes sexual intercourse within the iddat period being observed by wife, it will lead to cancellation of ila. It's pertinent to note that ila is not practiced in India and even in Bangladesh. So, ila in this situation husband হতে হবে কি সাউন্ড মাইন্ড এবং মেজর এজ। সে যদি বলে যে আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আর কোনো রকম কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করব না এবং তাকে ছেড়ে চলে যায় ইদ্যত পালন করবার জন্য, তখন এটাও এক ধরনের তালাক হবে। তবে এই সময়ের মধ্যে যদি হাজব্যান্ড ফেরত আসে এবং তার সঙ্গে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে আবার কিন্তু এটা প্রত্যাহার হয়ে যাবে, অর্থাৎ তালাক আর হবে না। জিহার, injurious assimilation. A husband must be of sound mind and above the age of 18 years to be eligible to use this mode of dissolution of marriage. If he compares his wife to his mother or any of the female within any prohibited degrees, the wife has a right to refuse to have sexual intercourse with him, and such refusal can be accepted until he has expiated himself from penance prescribed by law. Mutha marriage practiced among Shias, which admits no other sort of divorce may be dissolved by jihar, and such form of divorce is no longer used in anymore. জিহার যে মুড অফ তালাক, জিহারের মুড এটা এখন বর্তমানে প্রচলিত নাই, কিন্তু তারপরও আমরা বোঝার চেষ্টা করব যে আসলে জিহার কিভাবে এই তালাকটি কার্যকরী হয়। এখানে আমরা দেখছি যে হাজব্যান্ড সাউন্ড মাইন্ডেড হবে এবং হাজব্যান্ড কি বলবে, হাজব্যান্ড তার প্রহিবিটেড ডিগ্রি যেমন মা বোন তার সঙ্গে যদি ওয়াইফকে তুলনা করে, ইন দ্যাট কেস ওয়াইফ কিন্তু বলতে পারে যে আমি হাজব্যান্ডের সঙ্গে সংসার করব না, এবং সে এটা রিফিউজ করতে পারে। এবং যদি সে এটা রিফিউজ করে, সেই ক্ষেত্রে বলছে যে এ ধরনের ক্ষেত্রে হাজব্যান্ডকে প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো কিছু না করা পর্যন্ত ও এইটা মানে ওয়াইফ তার সংসার থেকে দূরে থাকতে পারে এবং তার সঙ্গে কোনো রকম সেক্সুয়াল ইন্টারকোর্স করা থেকে বিরত থাকতে পারে। এখন বলা হচ্ছে যে মুতা ম্যারেজের ক্ষেত্রে যেটা শিয়াদের মধ্যে যে প্র্যাকটিস আছে, তারা কোনো ধরনের আসলে ডিভোর্স অ্যাকসেপ্ট করে না। ইন দ্যাট কেস বলা হচ্ছে যে তারা জিহার অ্যাপ্লাই করে সাধারণত ডিভোর্স দিয়ে থাকে। তবে বর্তমানে এই ধরনের ডিভোর্সের আসলে কোনো অস্তিত্ব নেই। এখন আমরা দেখব যে কিভাবে একজন ওয়াইফ তালাক দিতে পারে, অর্থাৎ ডিভোর্স বাই দ্য ওয়াইফ। তালাক বাই দ্য ওয়াইফ, ডিভোর্স গিভেন বাই ওয়াইফ আন্ডার হাজব্যান্ড ডেলিগেশন পাওয়ার। প্রথমেই একটা কথা বলি যে ইসলামী আইনে মুসলিম লতে মেয়েদের কোনো তালাক দেওয়ার ক্ষমতা নাই। তবে হ্যাঁ, মেয়েরা তালাক দিতে পারে, তাদেরকে এই হাজব্যান্ড এই ক্ষমতাটা ডেলিগেট করে। তার মানে একচ্ছত্র অধিকার হাজব্যান্ডের। যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে এই তালাক দেবার ক্ষমতাটা ডেলিগেট করে, তখন ওয়াইফ তালাক দিতে পারে। সো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে তালাকে তাওফিজ। দিস ইজ দ্য অনলি ওয়ে থ্রু হুইচ এ উইম্যান ক্যান গিভ ডিভোর্স টু হিজ হাজব্যান্ড। হাউএভার সাচ পাওয়ার টু গিভ ডিভোর্স need to be delegated by the husband.
It's a form of an agreement made either before or after marriage, providing that wife will be privileged to get separated from her husband via divorce under the specified conditions. সো এটা হচ্ছে একটা স্পেসিফিক বলা যায় প্রিভিলেজ ওয়াইফের, এবং বিবাহের আগে পরে যখনই হোক হাজব্যান্ড এই ক্ষমতাটা ওয়াইফকে ডেলিগেট করতে পারে এবং বলতে পারে যে ঠিক আছে ওয়াইফ আমাকে তালাক দিতে পারবে যদি নিম্নলিখিত কন্ডিশন হয়। In case the husband marries a second wife, the husband is unable to maintain her for a specified period of time. Any other condition that must not be opposed to public policy, if the conditions agreed in the agreement by the husband are well practiced by him, then the wife without any prejudice to law can dissolve her marital ties. The fact that husband delegates the power to the wife does not disposes him of his right pronounce তালাক। সো এই ক্ষেত্রে বলছে দেখো যে হাজবেন্ড যদি দ্বিতীয় বিয়ে করে, হাজবেন্ড যদি বেশ কিছুদিন অর্থাৎ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম পর্যন্ত তাকে কোনো মেনটেনেন্স দিতে না পারে, ভরণ পোষণ দিতে না পারে, তাহলে অথবা হাজবেন্ড দেখা যাচ্ছে কোনো কন্ডিশন দিয়ে বিয়ে করেছে সেটা ফুলফিল করতে পারছে না, দেন ওয়াইফ তার ম্যারিটাল টাইসটা ভঙ্গ করতে পারে, ডিসলভ করতে পারে। হাজব্যান্ড এই পাওয়ার যেহেতু দেয়, সো বলছে ওয়াইফ ডাজ নট ডিসপোজেস হিম অর হিজ রাইট প্রনাউন্স তালাক। হাজব্যান্ড এই পাওয়ারটা দেয় কিন্তু ওয়াইফ তাকে ডিসপোজেস করতে পারে না এই তালাক প্রনাউন্সিংয়ের এখান থেকে। তার মানে ওয়াইফের সম্মতিতে তালাকের ক্ষেত্রেও কিন্তু হাজব্যান্ডকে তালাক প্রনাউন্স করতে হয়। ওকে, এটাই বলা হচ্ছে। এখন আমরা যে তালাকটা পড়ব সেটা হচ্ছে ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট। Although the practice of giving divorce by mutual consent was not recognized in Muslim law, it was only available in the Muslim women after enactment of the Dissolution of Muslim Marriage Act. মুসলিম মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে ডিভোর্স আসলে এটা মুসলিম আইনে নেই, অর্থাৎ ইসলামিক আইনে নেই। এটা মুসলিম ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 পাশের মাধ্যমে এই ক্ষমতাটা অর্পণ করা হয়েছে। এর প্রকারভেদে প্রথমটাই হচ্ছে খুলা। দ্য লিটারেল মিনিং অফ খুলা ইজ টু লে ডাউন বিফোর দ্য ল। দ্য হাজব্যান্ড লেজ ডাউন হিজ রাইট ওভার হিজ ওয়াইফ। ইট সিগনিফাইজ এজ অ্যান অ্যারেঞ্জমেন্ট entered into to dissolve a concubine connection, connubial connection, in lieu of compensation paid by the wife to her husband out of her property, everything that can be given as dower. Khula is a divorce with mutual consent and at the instance of a wife in which she agrees to give some consideration to her husband. It is basically a redemption of the contract of marriage. So খুলার লে ডাউনের কথা এখানে আমরা বলছি। তার মানে হাজব্যান্ড তার অধিকার আসলে ছেড়ে দেয় ওয়াইফের উপর থেকে, এবং ওয়াইফ এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করে যে ঠিক আছে তুমি এটা ছেড়ে দিলে আমি তোমাকে ডাওয়ারের যে তুমি অর্থটা দিয়েছো এটা হয়তো বা আমার প্রপার্টি থেকে আমি তোমাকে শোধ দিচ্ছি, অর্থাৎ হাজব্যান্ডকে কিছু কনসিডারেশন প্রদান করে, এবং এটা এক ধরনের রিডেমশন। এক্ষেত্রে দেখো দেয়ার মাস্ট বি অ্যান অফার ফ্রম দ্য ওয়াইফ সাইড। খোলা তালাকের ক্ষেত্রে ওয়াইফের পক্ষ থেকে এটা আসতে হবে। অফার মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই দ্য হাজব্যান্ড উইথ দ্য কনসিডারেশন ফর ইট। অবজারভেন্স অফ দ্য ইদ্দত পিরিয়ড ইজ নেসেসারি। আন্ডার শিয়া ল হাজব্যান্ড ক্যান নট রেভোক ডিভোর্স ওয়ান্স অ্যাকসেপ্টেড, whereas the wife has been given the power to reclaim the consideration during iddat period. সো এই ক্ষেত্রে আমরা এলিমেন্টস বা এসেনশিয়ালসের মধ্যে দেখছি যে ওয়াইফের পক্ষ থেকে অফার আসতে হবে, হাজব্যান্ডকে অফারটি গ্রহণ করতে হবে খোলা তালাকে। অ্যান্ড দেন বলছে যে ইদ্দত পিরিয়ডের অবজারভ্যান্স এখানে অবশ্য গুরুত্বপূর্ণ। তার মানে কি ওয়াইফ ইদ্দত পালন করবে। শিয়ালতে বলছে যে হাজব্যান্ড ডিভোর্স রিভোক করতে পারে না যখন সে অ্যাকসেপ্ট করে নেয়। ওয়াইফ হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার টু রিক্লেইম দ্য কনসিডারেশন ডিউরিং ইদ্দাত পিরিয়ড, কিন্তু ওয়াইফ কনসিডারেশনটা আবার পুনরায় রিক্লেইম করতে পারে ইদ্দত পিরিয়ডে। কিন্তু হাজব্যান্ড যদি একবার মেনে নেয় যে ঠিক আছে আমি তোমাকে খোলা তালাক দিব,
তাহলে হাজবেন্ড আর এটা রেভোক করতে পারবে না, মানে প্রত্যাহার করতে পারবে না তালাক। মুবারাত, মুবারাত হচ্ছে সেকেন্ড টাইপ মিউচুয়াল কনসেন্টে তালাকের আর একটা ধরন। ইট সিগনিফাইজ মিউচুয়াল ডিসচার্জ ফ্রম দ্য ম্যারিটাল টাই। মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট ইজ দ্যাট the mutual consent of both the parties is required in regard to dissolution of marriage, and in this mode of divorce offer can be made from either of the side. সো মুবারাতও হচ্ছে মিউচুয়াল একটা তালাক, এবং এই ক্ষেত্রে যে কোনো এক পক্ষের কাছ থেকে অফারটা আসতে হবে। অ্যাকসেপ্টেন্স অফ অফার মেক্স ডিভোর্স ইরেভোকেবল। অফার অ্যাকসেপ্ট করলেই আর তালাক প্রত্যাহার করা যাবে না। ইদ্দাত প্রয়োজন আছে এখানেও। Under Sharia law, parties can dissolve their marriage if it is not possible for them to continue their marriage by way of মুবারাত। সো শিয়ালতে বলছে যে পক্ষরা তাদের বিয়ে ভাঙতে পারে তালাকের মাধ্যমে যদি তাদের পক্ষে বিয়েটা কন্টিনিউ করা সম্ভব না হয়। দ্য লাস্ট মোড ফর ডিসলিউশন অফ ম্যারেজ ইজ বাই ওয়ে অফ জুডিশিয়াল সেপারেশন, এবং ডিসলিউশনের লাস্ট মোডটা হচ্ছে জুডিশিয়াল সেপারেশন, অর্থাৎ কোর্টের মাধ্যমে করা। নাও জুডিশিয়াল যে তালাক আমরা বলছি, এই জুডিশিয়াল তালাকের ওয়ে আবার দুই ধরনের। ওয়ান ইজ লিয়ান। লিয়ান ক্যান সিম্পলি বি ডেসক্রাইব অ্যাজ দ্য রং চার্জ অফ অ্যাডাল্টারি অন ওয়াইফ বাই হার হাজব্যান্ড। সো লিয়ান সিম্পলি বলা হয় যে হাজব্যান্ড কি করে অ্যাডাল্টারির একটা অভিযোগ নিয়ে আসে ওয়াইফের বিরুদ্ধে। Whenever husband impose false adultery charges on his wife, then wife can sue him and can also obtain a divorce on the same ground under the act by filing regular suit of dissolution of marriage. সো যখন এরকম হাজব্যান্ড অন্যায়ভাবে ওয়াইফের উপরে এরকম বলে যে তুমি অ্যাডাল্টারি করেছো, মানে পরকীয়া করেছো, তখন ওয়াইফ হাজব্যান্ডের বিরুদ্ধে সু করতে পারে এই বিবাহ ভঙ্গের জন্য। In case of Jafar Hussain versus Ummatur Rahman, Allahabad High Court held that a wife under Muslim law is entitled to file a suit against her husband for dissolution of marriage and can obtain decree on the ground that she was falsely charged with adultery by him. So Allahabad High Court এই কেসে বলেই দিয়েছে যে কোনো ওয়াইফ সে যদি মুসলিম হয় এবং তার হাজব্যান্ড যদি অন্যায়ভাবে তার বিরুদ্ধে অ্যাডাল্টারির অভিযোগ নিয়ে আসে, তাহলে সে হাজব্যান্ডের বিরুদ্ধে ডিসলিউশন অফ ম্যারেজের মামলা করতে পারে। এক্ষেত্রে এসেনশিয়াল জিনিস কি কি দেখো। এসেনশিয়ালসের মধ্যে বলা হচ্ছে হাজব্যান্ড মাস্ট বি অ্যাডাল্ট অ্যান্ড সেইন। হি চার্জেস হিজ ওয়াইফ অফ অ্যাডাল্টারি, সাচ এ চার্জ মাস্ট বি ফলস। False charge do not ipso facto, that is the fact itself, dissolve the marriage. It just provides a ground to the wife to move to the court to dissolve the marriage. Marriage will continue until the decree or dissolution of marriage is passed by the court. Judicial separation via mode of lien is irrevocable. This mode is applicable only to Sohi marriage and not in case of the fasid ones. And then retraction can be made by the husband before the end of the trial, admitting that he made the charge of adultery against her wife and such charge was false. And in that case এসেনশিয়ালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাজব্যান্ডকে অ্যাডাল্ট সেন হতে হবে, ওয়াইফের বিরুদ্ধে ফলস চার্জ আনতে হবে, চার্জ ফলস হতে হবে, ফলস চার্জ হবে ইপসো ফ্যাক্টো, দ্যাট ইজ এটাই একটা গ্রাউন্ড হবে ওয়াইফ ডিসলিউশন অফ ম্যারেজের মামলা করবে। ফলস এবং ম্যারেজ কন্টিনিউ থাকবে যতক্ষণ কোর্ট না ঘোষণা দিয়েছে যে হ্যাঁ, মানে অর্ডার না পাশ করেছে। যদি লিয়ানের মাধ্যমে এরকম জুডিশিয়াল সেপারেশন হয়ে যায় তাহলে এই তালাক প্রত্যাহার করা যায় না। আর এইটা বলছে দিস মুড, এই মুড কেবলমাত্র সহি বাতি মানে ভ্যালিড ম্যারেজের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো ফাসিদ ম্যারেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন আমরা পড়ছি ফাস্ক। Quran says that husband and wife are duty bound to respect each other and treat each other respectfully and obey all lawful orders of each other. তো কোরআনে বলাই আছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের একজন আরেকজনকে সম্মান করবে এবং তারা রেসপেক্টফুলি একজন আরেকজনকে ট্রিট করবে। If both of them find that they cannot live as husband and wife further, they can approach Qazi who after careful examination may terminate their marriage. এবং যদি তারা
দুজনেই মনে করে যে হাজব্যান্ড ওয়াইফ বোথ তাদের পক্ষে সংসার করা সম্ভব না, তারা কাজীর কাছে অ্যাপ্রোচ করবে এবং তাদের ম্যারেজ টার্মিনেট করে নেবে। Section 2 of Dissolution of Muslim Marriage Act 1939 states 9 grounds on which Muslim wife can obtain a degree of divorce. So, সেকশন 2 এ বলা আছে মুসলিম ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের 1939 সালে যে নিম্নলিখিত কারণগুলো যদি হয় তাহলে একজন ওয়াইফ তালাক চাইতে পারে। প্রথমত, অ্যাবসেন্স অফ হাজব্যান্ড, whereabout the husband are not known from past 4 years, dissolution of marriage decree on this ground will take effect after 6 months from the date of such decree is passed, and during that period if husband appears in person or through an authorized agent, court if satisfied from same may set aside the said decree. Failure to maintain, if a husband fails to provide maintenance to his wife for 2 years, there is no defense available before husband on ground of poverty, failing health or unemployment. সো প্রথমত 4 বছর ধরে যদি হাজব্যান্ড অ্যাবসেন্ট থাকে এবং সেই ক্ষেত্রে ওয়াইফ ডিসলিউশন অফ ম্যারেজ ডিক্রি চাইতে পারে যে 6 মান্থ 6 মাসের মধ্যে কার্যকরী হবে এবং এই 6 মাসের মধ্যে যদি হাজব্যান্ড যোগাযোগ করে বা ফেরত আসে কোনো এজেন্টের মাধ্যমেও হবে অথরাইজড, তাহলে কোর্ট এটা সেট অ্যাসাইড করে দিতে পারে। দ্বিতীয়ত বলছে যে 2 বছর যদি কোনো হাজব্যান্ড মেনটেনেন্স দিতে না পারে, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, দিজ আর নট গ্রাউন্ড। imprisonment of a husband, if husband is imprisoned for 7 years, failure to perform marital duties, if without any reasonable cause husband is unable to perform his marital obligation for 3 years, impotency of husband was important at the time of marriage and continues to be so, if the husband within 1 year from the date of order obtained by wife for dissolution of marriage on the grounds of impotency on application satisfied the court that he ceased to be impotent. If the husband satisfied the court, then no decree shall be passed on this ground. So impotency হাজব্যান্ড অক্ষম এটা যদি বিয়ের পরে যদি প্রমাণ করতে পারে ওয়াইফ, দেন ওয়াইফ ডিসলিউশন অফ ম্যারেজের ডিগ্রি চাইতে পারে অন গ্রাউন্ড অফ ইম্পর্টেন্সি এবং কোর্ট যদি স্যাটিসফাইড হয় মেডিকেল এক্সামিনেশনের পর, তাহলে বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে। সো দিজ আর 1 2 3 4 5 গ্রাউন্ডস আমরা পড়লাম এবং আরও কয়েকটা গ্রাউন্ডস আছে আমরা নেক্সট পড়ব, যেটা 1939 আইনে উল্লেখ করা আছে। নেক্সট, ইনস্যানিটি, লেপ্রোসি অর ভেনারাল ডিজিজ, যদি হাজব্যান্ড ইনসেন হয় অথবা এমন কোনো যৌন ব্যাধিতে আক্রান্ত হয় যে ব্যাধিতে ওয়াইফও আক্রান্ত হতে পারে, or any venereal disease from a period of 2 years, then judicial divorce by wife can be claimed on the same ground. And then repudiation of marriage by wife, if a girl is married before the age of 15 years by her father or guardian, then under Muslim law she has been provided with a right to repudiate such marriage after attaining the age of 18 years, provided that marriage is not consummated, she is entitled to a decree of divorce for same. সো এরকম যদি কোনো গার্জিয়ান কোনো 15 বছর অর্থাৎ 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, সেক্ষেত্রে ওই ওয়াইফ কি করতে পারে, সে মেজরিটি ইয়ার্স অর্জন করার পরে যদি বিবাহটার কনজুমেটেড না হয় অর্থাৎ তাদের মধ্যে যদি শারীরিক সম্পর্ক না হয়, তাহলে সে ডিভোর্সের ডিগ্রি চাইতে পারে। গ্রাউন্ডস অফ ডিসলিউশন রিকগনাইজড বাই মোহামেডান ল, wife is also entitled to obtain a divorce on the ground recognized under Mohammedan law. Cruelty by husband, if the husband treats his wife with cruelty, then she can approach the court and claim for a decree of judicial separation on the same ground. So husband যদি ওয়াইফের সঙ্গে ক্রুয়েল আচরণ করে তাহলে ওয়াইফ সেপারেশন চাইতে পারে। Some of the ways through which grounds for cruelty could be claimed as follows: physical assault, making defamatory statements affecting her reputation, forces her to lead an immoral life, obstructing her from practicing her religion, husband having more than one wife and does not treat them equally.
সো ক্রুয়েলটি কোনগুলো হতে পারে? ফিজিক্যাল অ্যাসল্ট, ড্যাফেমেটরি স্টেটমেন্ট অ্যাফেক্টিং হার রেপুটেশন, মানহানিকর বক্তব্য, তাকে যদি মোরাল লাইফ লিড করতে বাধ্য করে, তার রিলিজিয়ন পালন করতে যদি তাকে বাধা দেয়, অথবা হাজব্যান্ডের যদি মোর দ্যান ওয়াইফ থাকে যাদেরকে হাজব্যান্ড ইকুয়ালি ট্রিট করতেছে না, এই সকল গ্রাউন্ডকে আমরা ক্রুয়েলটি বাই হাজব্যান্ড হিসেবে ধরতে পারি। তালাকনামা হচ্ছে একটা রিটেন ফর্ম যেখানে আসলে তালাকনামার মাধ্যমেই দেওয়া হয় একটা ডকুমেন্ট। সো বলা হচ্ছে দেখো, তালাক ভায়া তালাকনামা ক্যান বি provided in the absence of wife, and also there is no necessary to be signed in the presence of Qazi or wife's father. Husband has to execute a proper deed. A deed must contain the name of woman whom he was divorced and his name. Point to be considered for valid talak. Talak pronounced under intoxication is not recognized valid under Muslim law. For a valid talak, intention is not an essential element. Husband may give talak by mere words without any talaknama or deed. Talak made during death, illness. An ailing Muslim, that is generally man, has been given the power to pronounce talak just to prevent his right to inheritance moving to his wife after his death. If the man pronounces irrevocable talak in death, illness and dies before the expiry of iddat period, a wife is entitled to claim her share. In case the husband dies after the expiry of the iddat period, then there is no right of inheritance. So ভ্যালিড তালাকের ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট কনসিডার করব? যদি ইনটক্সিকেশন এই অবস্থায় তালাক প্রোনাউন্স করা হয় তাহলে মুসলিম লতে এটা কনসিডারেবল হবে না। ভ্যালিড তালাকের জন্য বলছে ইন্টেনশন ইজ নট অ্যান এসেনশিয়াল এলিমেন্ট। হাজব্যান্ড মে গিভ তালাক বাই মেয়ার ওয়ার্ডস উইদাউট এনি তালাকনামা ও ডিড। তালাকনামা বা ডিড ব্যতীতও হাজব্যান্ড প্রোনাউন্স করে তালাক দিতে পারে। তালাক মেড ডিউরিং ডেথ, ইলনেস। জেনারেলি মেন হ্যাজ বিন গিভেন পাওয়ার টু প্রোনাউন্স তালাক prevalent his right to inheritance moving to his wife after his death. So if man pronounce irrevocable talak in death, illness and dies before expiry of iddat period, then wife is entitled to claim her share. In case the husband dies after expiry of iddat period, then there is no right of inheritance. অর্থাৎ ইদ্যত পিরিয়ডের মধ্যে যদি হাজব্যান্ড মারা যায় তাহলে ওয়াইফ হাজব্যান্ডের প্রপার্টি লাভ করবে। Legal effects of divorce. Mutual rights of inheritance ceases. Cohabitation become illegal. Children born after such intercourse will be illegitimate. Dower becomes immediately payable. Parties can contract another marriage. Wife is entitled to maintenance during the iddat period. And আমরা দেখছি যে লিগাল ইফেক্ট হয় সাধারণত ইনহেরিটেন্সের মিউচুয়াল রাইট আর থাকে না, শেষ হয়ে যায়। তালাক হয়ে যাওয়ার পর কোহাবিটেশন অর্থাৎ তাদের নিজেদের মধ্যে আর শারীরিক সম্পর্কটাই ইললিগাল। চিলড্রেন যদি বর্ন হয় আফটার তালাক দেন ইললেজিটিমেট। ডাওয়ার ইমিডিয়েটলি পে করতে হয়। পার্টিস ক্যান কন্ট্রাক্ট অ্যানাদার ম্যারেজ, মানে পক্ষরা অন্য বিয়ের আর কন্ট্রাক্ট করতে পারে। ওয়াইফ মেনটেনেন্স দাবি করতে পারে ইদ্যৎকালীন সময় পর্যন্ত। সো ইন কনক্লুশন, আফটার 2017 জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট held and declared triple talaq unconstitutional in India, under Muslim law both husband and wife are given equal rights to dissolve their marital relationship. When two people enter into a marital relationship, they might not know each other so well as they got to know each other after living together, and after that if there is no compatibility between the two, living apart is best choice to be made. Bad relations may spoil the life both individuals and under Muslim law. So talaq is an ancient practice and is not recognized as a sinful act unlike under Hindu law. So talaq হচ্ছে অ্যানসিয়েন্ট প্র্যাকটিস এবং হিন্দু লয়ের মতো কিন্তু এটা পাপ না, আমরা তালাক দিতে পারি, তবে নিকৃষ্ট হালাল বলা হচ্ছে, ডিসকারেজ করা হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড dissolution of marriage. If you have any question, you can put in your question in the comment box, or if you need any extra explanation, you can also inform me.
So thank you all for connecting with this channel and listen to this lecture and understanding marriage and talak. আজকের মতো এখানেই, তোমাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। আমরা নেক্সট পার্টে মোহর এবং মেনটেনেন্সটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, দেখি মোহরের সাথে কি আছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো প্লিজ প্লিজ প্লিজ।